জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের নেতৃত্বের যবনিকাপাত হয়েছে। বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। ক্ষমা চাওয়ার মানসিকতা নেই দলের এমন হোমরা চোমরা মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এসব নেতাকর্মী বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পিছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। তারা আরো মনে করেন এটাই একমাত্র পথ। ৭৫ বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন। অনলাইন আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড কান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ শীর্ষক প্রতিবেদনে সব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, যখন ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ, তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন। তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন। আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন, ওয়ান্ডারফুল। এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার তথ্য কোনো এক সহযোগী একজন নেতাকে জানান, কিন্তু তিনি তা উড়িয়ে দেন, বলেন ওহ কিচ্ছু হবে না, নেতা অর্থাৎ হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন। এর মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরি মহলের মনোভাব, অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেননি। এর ৩ সপ্তাহেরও কম সময়ের পরে কর্তৃত্ববাদ ও নৃশংসতা চালানোর অভিযোগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান। আইন প্রয়োগকারীদের হামলায় বিক্ষোভকারী এবং পথচারীদের কমপক্ষে ৮৩৪ জন প্রাণ হারান। এই বিক্ষোভ শুরু হয় ১ জুলাই। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার মধ্য দিয়ে তার ইতি ঘটে। তবে হামলায় আহত হন কমপক্ষে ২০,০০০ মানুষ, যার মধ্যে আছে শিশু ও নারী। দলটির এই পরিণতির জন্য দায় এড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতা। অজ্ঞাত স্থান থেকে ১৬ জানুয়ারি আল জাজিরাকে ফোনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্র শিকার, এটি শীঘ্রই প্রমাণ হবে। তবে তিনি কাকে বা কোন দেশকে দায়ী করছেন সুনির্দিষ্টভাবে তা বলেননি। তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন, তাদের দলের নেতৃত্বের যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। পক্ষান্তরে তাদের এমন বক্তব্য দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে। এসব নেতাকর্মীরা অনেকেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে আছেন, না হয় আতঙ্কিত। তারা একটি সুসংগঠিত দল থেকে টপ ডাউন কাঠামোতে রূপান্তরের কারণে সমালোচনা করছেন। তারা বলছেন এ কারণে দলে জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে। ৫ আগস্ট যখন জনতার বিশাল ঢেউ শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রিহানার সঙ্গে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়াল দেন। খুলনার আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলেন, যখন টেলিভিশনে নাটকীয় এই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখন কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করছিলাম। আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন ছিল বন্ধ। তিনি বলেন, ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ২০২৪ সালের ২৩ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে ছাত্রলীগকে। এরপর খুলনার একসময়ের ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা নিরাপদে আশ্রয় নেওয়ার ভয়ার্থ সফরের বর্ণনা করেন। ভুয়া একটি পরিচয়ে তিনি ঢাকায় পৌঁছান। তার আগে তিনি পালিয়ে চলে আসেন গোপালগঞ্জে। তিনি বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নাম্বার সহ সবকিছু পাল্টে ফেলেছি। বেঁচে থাকার জন্য একটি ছোট্ট ব্যবসা শুরু করেছি। দল আমাদেরকে পরিত্যাগ করেছে, আর কখনো রাজনীতিতে ফিরবো না। সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার এইরকম অনুভূতি ব্যক্ত করেছেন। বহু নেতাকর্মী রয়েছেন নীরব। তবে আওয়ামী লীগ পন্থী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সহকারী সম্পাদক শামিউল বাশির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছেন সরব। তিনি আল জাজিরাকে বলেন, প্রতিশ্রুতিবদ্ধ নেতাকর্মীকে বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে। ২০১৪ সাল থেকে সুযোগ সন্ধানীরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ের দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে। এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। একই রকম হতাশার কথা তুলে ধরেন আওয়ামী লীগ পন্থী চিকিৎসকদের একটি সংগঠনের এক নেতা। তিনি নাম প্রকাশ করতে চান না, কিন্তু তিনি বলেন, যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছেন তাদের কর্মকাণ্ড এবং ব্যবহৃত শব্দগুলো বিপর্যয়কর ছিল তাদের জন্য, বিশেষ করে গত কয়েক বছরে। দলের ব্যর্থতার বিষয়ে তিনি বলেন, এটা ছিল নির্মম বাস্তবতা। সেটি হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচন্ডভাবে নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের উপর। কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে অথবা কারা সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি, তারা অবহিত নন। ওদিকে বিশ্লেষকরা বলছেন, দলে গণতান্ত্রিক রীতি চর্চার অভাব দলকে বিশৃঙ্খল অবস্থায় ফেলেছে। গত ১ দশক ধরে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল পর্যায়ে ইউনিট ও এর সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলো পরিচালিত হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এক্ষেত্রে কোনো পরিবর্তন না করে একই পুরনো সদস্যদের উপর নির্ভর করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিষয়ে আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি অথবা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার কঠোর হস্তে যেসব পদক্ষেপ নিয়েছে তা স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। এর পরিবর্তে দলটি বারবার এই আন্দোলনকে অস্বীকার করছে। তার বিবৃতিতে এসব আন্দোলনকে সন্ত্রাসীদের অভ্যুত্থান হিসেবে বর্ণনা করছে। ১০ জানুয়ারি যুবলীগের এক বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। তারা অভিযোগ করেছে, এই আন্দোলনে এমন সব শক্তি আছে যারা দেশকে পাকিস্তানি আদর্শের দিকে নিয়ে যেতে চায়। প্রায় ১ ঘন্টা আল জাজিরার সঙ্গে কথা বলেছেন আফামা বাহাউদ্দিন নাসিম। বারবার তিনি অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রদেরকে বিভ্রান্ত করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র বিষয়ক
বিষয়ক সংগঠন ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যমূলকভাবে কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিরুদ্ধে 2024 সালে বাংলাদেশের ছাত্ররা শুরু করে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু তাদের উপর সরকারের ক্রমবর্ধমান নিষ্পেষণ এবং ব্যাপক রক্তপাতের পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণঅভ্যুত্থানের রূপ নেয়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে নিয়ে বিতর্ক আছে। তারা 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার বিরোধিতা করেছিল। সত্যবিধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় জামাতে ইসলামের 5 জন এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সিনিয়র নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি দিয়েছে। হাসিনা সরকারের সময় বিএনপি এবং জামাত উভয়ই ভয়াবহ দমন নিপীড়নের শিকারে পরিণত হয়। এর মধ্যে রয়েছে ব্যাপকভাবে জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। নাসিম স্বীকার করেন তার দল কৌশলগত ভুল পদক্ষেপ নিয়েছে, তবে তিনি ব্যর্থতার জন্য প্রথমেই দায়ী করেন গোয়েন্দাদের ব্যর্থতাকে। ওদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সম্প্রতি দিয়ে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগী ও 11 বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান শিকারে পরিণত হয়েছে আওয়ামী লীগ। তবে দলের ভেতরে জবাবদিহিতার অভাব থাকাকে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, অবিচার, নিষ্পেষণ, দুর্নীতি, কোটি কোটি টাকা লুটপাট ও পাচারের কারণে বাংলাদেশের জনগণের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখন আমি তাদেরকে দেখিনি আত্মোপলব্ধি, আত্মসমালোচনা অথবা দোষ স্বীকার করতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ও বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামানকে যুক্তি দেন যে দলটির কঠোর অবস্থান এবং সিদ্ধান্ত জনগণকে ক্ষুব্ধ হতে উৎসাহিত করেছে। এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে সফল হওয়ার পথ করে দেওয়া হয়েছে। ধর্মীয় পদক্ষেপগুলো শেষ পর্যন্ত শেখ হাসিনার জনপ্রিয়তায় আঘাত করেছে, যার ফলে একক দাবিতে পরিণত হয় তার পদত্যাগ। নির্বাসনে থাকা বা সেখান থেকে ফিরে আসার মতো পরিস্থিতির সঙ্গে অপরিচিত নন হাসিনা। তার পিতা শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যকে 1975 সালে 15 আগস্ট হত্যা করা হয়। এরপর বেশ কয়েক বছর তিনি ভারতে অবস্থান করেন। তারপর 1981 সালে ফিরে আসেন বাংলাদেশে। দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে তার সময় লেগেছে 21 বছর। হাসানুজ্জামান বলেন, এবার ছিল ভিন্ন পরিস্থিতি। ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে পড়েন আওয়ামী লীগ। এতে নেত্রী হিসেবে শেখ হাসিনা ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি যুক্তি দেন, মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে আওয়ামী লীগ। তার ভাষায়, শেখ হাসিনাকে বাদ দিয়ে দলটি পুনর্গঠিত করা হবে চ্যালেঞ্জিং। দলের ভিতরে বিভক্তি দেখা দিতে পারে। বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক শক্তি হলো বিএনপি ও জামায়াত। তারা উভয় বলেছে, জুলাই ও আগস্টে নাগরিকদের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের নেতা ও কর্মীরা বিচারের মুখোমুখি হন, এটা তারা চায়। তার উপর তারা আরো যুক্তি দিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্য কি হবে সেটি সিদ্ধান্ত নেবে দেশবাসী। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যেসব ছাত্ররা, তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে আপোষহীন অবস্থানে নিয়েছেন। 25 জানুয়ারি এক র্যালিতে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা মাহফুজ আলম বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না আওয়ামী লীগকে। তিনি আরো বলেছেন, আমাদের লক্ষ্য হলো হত্যাকাণ্ড, গুম ও ধর্ষণের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে আমরা সংস্কার বাস্তবায়ন করব, নিশ্চিত করব বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন। আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে নির্বাচন হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল মাসুদ হাসানুজ্জামান বলেন, যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে দলটির পা রাখার জন্য একটি জায়গা সৃষ্টি হবে। তবু নেতৃত্ব, সংগঠন ও তৃণমূল পর্যায়ে গণসংযোগের মাধ্যমে জন আস্থা পুনর্গঠন ছাড়া আওয়ামী লীগের জন্য রাজনীতিতে পুনরুজ্জীবিত লাভ করা হবে অত্যন্ত জটিল। যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ও প্রফেসর আলী রিয়াজ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোন সুযোগের জন্য 4টি শর্ত উদ্ঘাটন করেছেন। তা হলো 16 বছর ক্ষমতায় থাকার সময় যেসব অপরাধ করেছে, বিশেষ করে 2024 সালে গণ অভ্যুত্থানের সময় তার জন্য দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাইতে হবে। তাদেরকে বর্তমান আদর্শ পরিত্যাগ করতে হবে। নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য এই দলের নেতৃত্ব দিতে পারবেন না। মানবতার বিরুদ্ধে অপরাধ সহ যেসব জঘন্য অপরাধ করেছে তার জন্য বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আল জাজিরাকে বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানের সময় নৃশংসতার জন্য সরাসরি দায়ীদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। যখন এসব শর্ত পূরণ হবে, শুধু তখনই তাদের প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করা যেতে পারে। শেখ হাসিনার পরিবারের ক্ষমতার অপব্যবহার নিয়ে গোপনে মাঝে মধ্যে নেতাকর্মীরা সমালোচনা করলেও এখনো শেখ হাসিনার উপর আস্থা আছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর। বিদেশে অবস্থানরত সিনিয়র নেতারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টকশো। তার মধ্য দিয়ে তারা নেতাকর্মীদের পুনর্গঠিত করার চেষ্টা করছেন। তাদেরকে বলছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে যাচ্ছে, কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে তা খাওয়ানো কঠিন বিষয়। তারা কমেন্ট সেকশনে সব দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নেতারা এবং দলের জুনিয়র নেতারা এই বক্তব্যকে পেছনে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, বিদেশে অভয়ারণ্য থেকে নির্বাসিত নেতাদের পক্ষে সব কথা বলা সহজ। নেতারা এসব কথা বলছেন যখন সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে নেতারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন অথবা আত্মগোপনে আছেন। খুলনার এই সাবেক ছাত্র নেতার মতো বহু নেতাকর্মী প্রকাশ্যে তাদের পরিচয় প্রকাশ করতে খুব বেশি ভয় পায়। এমন অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন অনেক দূরের কথা।